5 আগস্টের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তো সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। হ্যাঁ, আমি এরকম সেন্সিটিভ একটা প্রশ্ন আপনার করলেন, এটা স্বাভাবিক। আপনি, হ্যাঁ, আমি প্রশ্ন রাষ্ট্রপতি করেছিলাম যে আমাদের কাছে এই ধরনের একটা গুঞ্জন ছিল যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট কোনো সরকার ছিল না, আপনি ছিলেন সর্বোচ্চ ক্ষমতা, আমরা মানে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল। উনি তখন বললেন, হ্যাঁ, সেনাবাহিনী কোনো সামরিক অভ্যুত্থান চায় নাই, কোন সামরিক শাসন চায় নাই। সেনাবাহিনী চেয়েছিলেন যে গণতন্ত্রের সমন্বয় থাকুক, সংবিধানের সমুন্নত রেখে কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়। সেনাবাহিনী কখন ক্ষমতা নিতে চায় নাই। কিন্তু ওই সময় কি জানাইছে, এই দুর্বল পয়েন্টে যারা আওয়ামী লীগ সমর্থক কিছু কিছু উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ স্থানে পদায়নকৃত কিছু সেনা কর্মকর্তা বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন। এটা সত্য কথা, এবং উনি আমাকে স্বীকার করেছেন বিষয়টা, যদি আমাকে বিস্তারিত বলেন নাই। এবং ওই সময় এই 3 বাহিনী প্রধান রাষ্ট্রপতিকে সব ধরনের সহায়তা করেছেন। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা পর্যায়ে আমি যতটুকু জেনেছি, এই যে যে কুখ্যাত জেনারেল বা যে যাই বলে না কেন, এই লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল যে জেনারেল জিয়াউল হাসান একটা বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য উনি চেষ্টা করছেন, ওনাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়। আরো কিছু সামরিক কর্মকর্তাকে ওই সময় অ্যারেস্ট করা বা অবসর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, তারা আরো অসন্তোষ বাড়তো। তখন এদেরকে বিভিন্ন জায়গায় মানে গুরুত্বহীন জায়গায় এদেরকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপতির স্বাক্ষরে এদেরকে আরো জায়গায় প্রদান করা হয়, মানে গুরুত্বহীন ভাবে তাদেরকে রাখা হয়। যার কারণে ওই টাইমটায় বেশ কয়েকটা সামরিক অভ্যুত্থান হওয়ার খুব ঝুঁকি ছিল অনেকেই। এবং এগুলি আসলে বিস্তারিত এখন বলার সময় আছে নাই, আরো অনেক এটা তথ্য আছে তারা জড়িত কি করছে। কোন স্তরের অফিসার তারা? হ্যাঁ, এটা খুব শীর্ষ পর্যায়ের, মানে এখানে 2 ধরনের অফিসার ছিলেন। শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অফিসার ছিলেন যাদেরকে আপনারা যদি লক্ষ্য করেন যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিছু সেনা কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় প্রদান করা হয়েছে। কারা? ওই তালিকা দেখলে আপনারা জানতে পারবেন কারা এরা। মধ্যম পর্যায়ের কিছু অফিসার আছে তারা, কিন্তু আপনার সৈনিক পর্যায়ের যারা আছে এরা না। এই পর্যায়ে কোনো বিদ্রোহ ছিল না। এই পর্যায়ে এই মানে জনগণের পক্ষে ছিল সাধারণ সৈনিকরা, এটাও বাস্তব সত্য। তো এইসব, এটা স্বাভাবিক। এটা এই ধরনের গণ অভ্যুত্থানের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে সরকার যখন থাকে না, তখন অনেক দুর্বল শক্তি, অনেক শক্তি এখানে সুযোগ খোঁজার চেষ্টা করে। ওই সময় তাই করছিল। সেনাবাহিনীর একটা পক্ষ চাইছিল ক্ষমতা পুনরায় কিভাবে দখল করা যায় বা একটা সামরিক শাসন জারি করা যায়, এই ধরনের একটা আশঙ্কা ছিল। 3 বাহিনী প্রধান যেখানে সুদৃঢ় ছিলেন, এই ধরনের পরিস্থিতি ওনারা শক্তভাবে মোকাবেলা করেছেন রাষ্ট্রপতি সাহেব। একজনের নাম উল্লেখ করলেন, জিয়াউল হাসান। কিন্তু উনি অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ, কারাগারে ওনাকে আছেন। ওনাকে কি উনি তো বাড়িতেই ছিলেন, তাই না? হ্যাঁ, 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 উনি সাপোর্টাস করার জন্য চেষ্টা করছিলেন। খুব মানে একদম প্রমাণিত বিষয় ছিল। তাৎক্ষণিকভাবে ওনাকে অ্যারেস্ট করতে, আপনি জানেন তখন তো কোনো মন্ত্রণালয় ছিল না, সরকার ছিল না, যাই কিছু হয়েছে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী যে যারা আছেন 3 বাহিনী প্রধানের সম্মতি অনুযায়ী অ্যারেস্টটা কিন্তু ওই সময় হয়। আর কারণ নাম পাওয়া যায় না, যেহেতু আপনি যে জানবেন, এই মুহূর্তে আমি এইসব নিয়ে বিস্তারিত কথা বলতে চাই না। আমি নিজেও একটা লেখা লিখতেছি, এগুলো আমরা পরে আমরা হয়তো রাষ্ট্রপতির মুখ দিয়ে সব শুনবো, বলবো, সে সুযোগ নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছু আপনারা জানতে পারবেন। আর এখন ওইসব বিতর্কের সামনে আনা ঠিক হবে না। এই যে উনার বঙ্গভবনে উনার সামনে ছবিগুলো নামানো হলো। আমরা প্রতিবাদ দেখি নাই, কিন্তু প্রতিবাদ আমরা যখন দেখলাম তখন যখন বিভিন্ন দূতাবাসে তার ছবি নামানো হলো। হ্যাঁ, এটা তো আসলে আপনারা জানেন খুব অনৈতিক একটা কাজ, ইউনূস সরকারের একটা প্রতিহিংসার কাজ। তো কেন করা হয়েছে সে বিষয়ে আমি কথা বলতে চাই না। উনি তো একটা ক্ষুব্ধ হয়ে একটা ডিউ অর্ডার দিয়েছেন, আপনারা জানেন, পররাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে। তো আসলে কি এটা কি সম্ভব যে রাষ্ট্রপতির ছবি, রাষ্ট্রপতি আছেন সাংবিধানিক প্রধান হিসাবে, উনি সরকারকে শপথ পড়িয়েছেন, দেশকে সাংবিধানিক সংকট থেকে রক্ষা করেছেন, কিন্তু উনি থাকা অবস্থায় সকল দূতাবাস থেকে সকল সরকার উপস্থিত করার ছবি নামিয়ে ফেলা, এটা কোনো মতেই সংবিধান সম্মত না, বা যারা অন্ত যে কোনো মানে প্রচলিত রীতির পরিপন্থী, এটা রাষ্ট্রপতি অবমান করা, এটাই বাস্তব সত্য। ইউনূস সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পরিস্থিতি চেষ্টা চলতেছিল। বিশেষ করে ধরেন যখন
মতিউর রহমান চৌধুরীর সাথে যখন উনি কথা বললেন তখন আসিফ নজরুলরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। এমন কিভাবে চাপ, সংবিধান লঙ্ঘন করবে? কি কি চাপ আসছিল তার প্রতি? না না না, এখানে উনি সংবিধান লঙ্ঘন করলেন কিভাবে? এখন যারা আওয়ামী লীগ পন্থী, যারা সরকার, যারা দেশে নাই, স্বৈরাচার, ওরা ওরা বলতে পারে রাষ্ট্রপতি ওনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বা সংবিধান লঙ্ঘন করেছেন। কিন্তু বাস্তবতা কি, ওনার কি করার ছিল? উনি সংবিধান লঙ্ঘন করেছে কিভাবে? উনি সংবিধানকে রক্ষা করলেন। উনি যদি তখন সহায়তা না করতেন, বা উনি যদি ওই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ না দিতেন, বা উনি যদি সংসদ ভেঙে না দিতেন, তো কি জানাইতো? আপনারা বুঝতেছেন বিষয়টা? উনি তো অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেন, এই প্রক্রিয়াটা তো ওনার হাত দিয়ে সম্পন্ন হয়। ডক্টর ইউনূসকে তো প্রধান উপদেষ্টা উনি নিয়োগ না দিলে কি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হইতে পারতেন? কারণ যে নিয়মে এই, যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের কিছুই নাই, সম্পূর্ণ ইলিগাল, সেখানে সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের রেফারেন্সে উনি এই কাজটা করেছেন, দেশকে সাংবিধানিক সংকট থেকে রক্ষা করার বৃহত্তর স্বার্থে। উনার প্রেস উইং সহকর্মকর্তাদের কখন সরিয়ে নেওয়া হয়? কোনটা? উনার ক্ষেত্রে রয়টারের সাথে যখন উনি হোয়াটসঅ্যাপে একটা ইন্টারভিউ দেন তখন উনি বলেছিলেন উনার প্রেস উইংটা সরিয়ে নেওয়া হয়েছে, উনার প্রেস উইং বলতে কিছু নেই। এটা কখন ঘটছিল ঘটনাটা? মানে এটা তো ওই সময় মতিউর রহমান চৌধুরী যখন মানব জমিনের রিপোর্টে ছাপলেন, যখন ওনার বিরুদ্ধে আন্দোলন শুরু হইলো, একটা পর্যায়ে এই কাজটা করা হইলো। ওনাকে একদম মানে সব ধরনের ইয়ে থেকে ওনাকে নিষ্ক্রিয় করা রাখলো। অথচ যতগুলো অধ্যাদেশ আছে সবকিছু কিন্তু ওনার মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়েছে। ডক্টর ইউনূস সরকারের কোনো কিছু কাজে কিন্তু উনি বিরোধিতা করেন নাই, যেগুলি উনি কিছু বিরোধিতা করেছেন, এই বিরোধিতার কারণে কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনার সম্পর্ক অবনতি হয়। একই কথা, কিছু কিছু অধ্যাদেশ উনি হয়তো বা উনি দেখেছেন এটা সঠিক হবেন না, উনি এটা অ্যাভয়েড করার চেষ্টা করেছেন। উনি 100% উনি অন্তর্বর্তী সরকারকে ওইভাবে সাপোর্ট দেন নাই। ওনাকে যেটা যুক্তি মনে হয়েছে এই যে রাষ্ট্রপতি হিসাবে বা সংবিধান রক্ষার জন্য দেশের স্বার্থে অতটুকু উনি করেছেন। এমন কিছু বিষয় আছে যেটা উনি এগ্রি করেন নাই, যার কারণে ওনার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা বিরোধ সৃষ্টি হয়। এটি বাস্তবতা। আপনি এরপরে ধরেন উনি কখন, এর আগে একবার উনি বলেছিলেন যে ইলেকশনের পর পর উনি পদত্যাগ করবেন, আবার পরে আবার মনে হচ্ছিল যদি বিএনপি থেকে কন্টিনিউ করে তিনি থাকতে চান। না না, উনি এটা বলেছিলেন যে যেহেতু নির্বাচনী সরকার, উনি আর পদত্যাগ করবেন বলেন নাই, উনি পদে থাকতে চান না। এখন উনি চাইলেই তো পদত্যাগ করতে পারেন না, এটা নির্বাচনী সরকার এসেছে, স্বাভাবিক। নির্বাচনী সরকার আসলে তাদের দলের লোককেই রাষ্ট্রপতি করা হবে, এটা বাস্তবতা। তো উনি সেখানে ওই ইচ্ছাটাই প্রকাশ করেছেন, যেহেতু নির্বাচন হয়েছে গণতান্ত্রিক ভাবে, নতুন সরকার, নতুন দল, তাদের মনোনীত রাষ্ট্রপতি এখানে আসবেন, যখন বলবে তখন আমি চলে যাব। উনি থাকতে চান নাই, কিন্তু ওনাকে রাখা হয়েছে। কিন্তু ওনাকে যেভাবে অপমান করা হলো, তারপরে সর্বশেষ এমনকি নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পর্যন্ত তাকে দাওয়াত দেওয়া হয়নি। এটা তো আসলে দুঃখজনক। তাকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে তারা ফেলে দিয়েছে। এটাই তো বাস্তবতা। আপনি দেখেন ডক্টর ইউনূস যেখানে দাওয়াত পায় এবং প্রধানমন্ত্রী পাশে বসেন, সেখানে সাবেক রাষ্ট্রপতিকে কোনো কিছু বলা হয় নাই। এটা তো একটা কৌশলগত একটা বিষয় ছিল, আমি যতটুকু জানি। এখানে এনসিপি, আপনারা জানেন এনসিপি কিন্তু রাষ্ট্রপতির সেই শপথ অনুষ্ঠান বয়কট করেছে। এনসিপি যেখানে বিরোধী দলে আছেন, জামাত ইসলামের সাথে আছেন, তো সবাই গিয়েছে, কিন্তু এনসিপি যায় নাই। এটা একটা, যদি রাষ্ট্রপতি সেখানে যেতেন, উনি স্বৈরাচারের দোসর হিসেবে তারেক রহমানকে বিতর্কিত হইতো, বিএনপি বিতর্কিত হইতো, একটা অসন্তোষ হওয়ার সুযোগ ছিল, এবং এই পরিকল্পনা ছিল। যখন এই ধরনের একটা বিষয় জানাজানি হয়েছে, তখন এটা বৃহত্তর স্বার্থে ওনাকে আর এটা এবার ইনভক করা হয় নাই, ওনাকে বঙ্গভবনে আসার জন্য বলা হয়নি। উনি আসলে একটা অসন্তোষ হইতে পারতো, এটা ইস্যু হইতে পারতো। হেলাল অনেক অনেক মন্তব্য করছেন আপনাকে নিয়ে, এগুলো কেন? এই শওকত হোসেন বলে একজন লিখেছেন এ একটা দালাল, আপনাকে লিখছেন। দালালটা কিভাবে, আমি কোন কথাটা মিথ্যা বলেছি? আপনি বলেন, আমি কি দালাল হয় কারা? যারা সুবিধাভোগী। আমি কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যখন উনি প্রেসিডেন্ট হলেন, আমাকে প্রেস সেক্রেটারি করার জন্য প্রস্তাব আসলো, আমি অ্যাভয়েড করলাম। দালালি করলাম কিভাবে? আমি একদিনের জন্য বঙ্গভবনে যাই নাই, একটা অনুষ্ঠানে অংশ নেই নাই, তাহলে আমি দালাল হলাম কিভাবে? দালাল হলে তারাই। একজন লিখেছেন
জিয়াউল হাসানকে কুখ্যাত বললেন কিসের ভিত্তিতে? হ্যাঁ, উনি তো অবশ্যই কুখ্যাত। উনি আমাকেই, আমি যখন যুগান্তরে ছিলাম আমাকে গুম করার জন্য, আমাকে হত্যা করার জন্য উনি সাবেক প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার মুখ্য সচিব মুজিবুর রহমানের মাধ্যমে, আপনি জানেন, দেশবাসী জানে, আমি তো আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত সাংবাদিক ছিলাম, যুগান্তর থেকে বারবার চাকরিচ্যুত হয়েছে। এই জিয়াউল হাসান ছিলেন এখানে মূল ব্যক্তি। আপনারা জানেন ইলেকশনের আগে আমি, গতকালকে ফেসবুকে ছিল, আমাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারির সহায়তায়। আমি আবার 3 দিন পর দেশে আসি, উত্তম আমাকে বিশ্বাস বারবার হত্যা করার চেষ্টা হয়েছে। এবং এই জিয়াউল হাসান তো গুম খুনের মূল নায়ক। আজকে শেখ হাসিনার উপরে যে দায়টা আসছে, এর মূল নায়ক তো হচ্ছে জিয়াউল হাসান। উত্তম বিশ্বাস নামের একজন লিখেছেন, ইউনূসের শাসনামলে একটা প্রধানমন্ত্রী ভুয়া পদত্যাগ পত্র মিডিয়াতে প্রচার করা হয়েছিল। তাদের প্রতি দুর্বলতা না থাকতো তাহলে কেন ভুয়া প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র মিডিয়াতে প্রচার করলেন তিনি? না, কোনো পত্র প্রচার করেন নাই। যেখানে আপনারা দেখেন সেনাবাহিনী প্রধান উনি প্রেস কনফারেন্সে বলেছেন রাজনীতিবিদ এরপরে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতিকে বলবেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই? সেনাবাহিনী প্রধান যেখানে প্রেস কনফারেন্সে বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্র দেখেন নাই? না, দেখেন নাই, তিনি কিভাবে মিথ্যা বললেন? উনি মিথ্যা বলার মিথ্যা, উনাকে তো তখন উনি কি বলতে পারতেন? যেখানে সেনাবাহিনী বলেছেন দেশের যে পরিস্থিতিটা, এগুলি যারা সমালোচনা করে ওরা বাস্তবতার বাইরে অন্ধ হয়ে গেছে, দলীয় ভাবে অন্ধ হয়ে এসে সমালোচনা করছে। আসলে একটা মানুষের পক্ষে কি করা সম্ভব? ওই সময় উনি বলতেন যে না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি জাতির উদ্দেশ্যে বলছেন প্রধানমন্ত্রী প্রত্যাগ করেছেন, অথচ তিনি আবার পরবর্তীতে বলেছেন একটা সাংবাদিককে যে প্রত্যেক পত্র তো আমি দেখি নাই, আমি তো প্রত্যেক খুঁজতেছি, এটা কোথায়, এটা আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করছি, এটা কোথায়? উনি 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 খুঁজতেছেন প্রত্যেক পত্র। না, উনি এইভাবে বলেন নাই, এটা পুরো ভাবে এইভাবে লেখা হয়েছে, এটা বাস্তব। এটা পত্রিকা যখন লেখে, আপনার জানেন, আপনার সামনে দেখছেন। আপনি কিভাবে জানেন উনি কিভাবে বলেছিলেন? না, উনি বলেন না। উনি ওনাকে যখন মতিউর রহমান চৌধুরী জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি এই সেই পদের মধ্যে কি লেখা আছে, উনি কৌশল করে প্রশ্ন করেছিলেন। তো উনি বলেন যে আমি যেটা দেখিনি আমি কি বলবো, এটা এইটুকু উনি বলেছেন। এটাকে পুলিশ এখানে একজন মন্তব্য করেছেন, বাড়ি ভাই আপনি আজ অতিথি হিসেবে একজন লাল বদন নিয়ে এসেছেন। ভাই আমি লাল বদন না, ভাই আমি আওয়ামী লীগ না, আমি বিএনপি না, আমি জাতীয় পার্টি না, আমি স্বৈরাচার না। আমি আওয়ামী লীগ সরকার আমলে একজন মন্ত্রীর সাথে আমার ছবি দেখাতে পারবেন না। আমি গণভবনে বঙ্গভবনে একদিনের জন্য যাই নাই। আমাকে কোনো ধরনের বলতে পারবেন না হেলাল উদ্দিন কোথাও থেকে সুবিধা নিয়েছে। আমি ছিলাম নির্যাতিত, আমি জেলখানায় গিয়েছি, চাকরিচ্যুত হয়েছি। আমি কিভাবে লাল বদন হবো? আপনি জবাব দিতে পারতেছেন, কে কি বললো এটা অনেকে অনেক কথা বলে, আপনি তো এটা জবাব দিতে পারতেছেন। ইয়েস, এটা তো সত্য কথা। আমি নিরপেক্ষ কথা বলি, অপ্রিয় সত্য কথা বলি। এখন মানুষ কিভাবে দেখবে? যখন আমি আওয়ামী লীগ সমালোচনা করবো আমাকে বলা হয় বিএনপির দালাল, আবার যখন বিএনপির ভালো একটা দিকটা বলবো আমি হয়ে যাই স্বৈরাচারের দোষর। এখন আপনি কোথায় যাবেন? এখানে নিরপেক্ষভাবে কথা বলতে গেলে কারো তুষ্ট করতে পারবেন না। আপনি কাকে তুষ্ট করবেন? আমি কোন কথাটা মিথ্যা বললাম? রাষ্ট্রপতির সম্পর্কে উনি যা বলেছেন, আমি যা জেনেছি এজ এ সিনিয়র জার্নালিস্ট হিসেবে আমি তাই ব্যাখ্যা করলাম। আমি তো এটা বাস্তব সত্য। তখন যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যে পদত্যাগ পত্রটা আমরা দেখলাম, যে পদত্যাগ পত্রটা মিডিয়াতে আসলো, সেই পদত্যাগ পত্র কোনো মিডিয়াতে আসে নাই, ওটা তো অন্যভাবে আসছে। শেখ হাসিনা একটা ফাইলের মধ্যে একটা নথির মধ্যে সাইন করে, এটা তো এইভাবে পত্র হয় না। ওইটা একটা ভুয়া ছবি ছিল, নিয়মটা ছিল ওইটা না, রাষ্ট্রপতি পদত্যাগ পত্র যেটা মিডিয়াতে আসলো সর্বশেষ, হ্যাঁ হ্যাঁ এটাতে অনেকগুলা ভুল, অনেক কিছু। ওই পদত্যাগ পত্রটা কার লেখা আসলে? এটা তো ওনার প্রেস উইং এর বিষয়। প্রেস উইং যেভাবে সাজিয়ে দিয়েছে, আপনারা জানেন যে ওনার লোকজন বলতে কেউ ছিল না। উনি রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে, কিন্তু ওনার চারপাশে কারা ছিলেন? এই সামান্য একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তো এত সমালোচনা, এটা তো ভিন্ন বিষয়। উনি নিজে তো লেখেন নাই, উনি সাইন করেছেন। এইখানে একজন সাজেদা পারভিন লিখছেন, ফজলু ভাই উনাকে আর জিয়াউল হাসান কেমনি মারতে চেয়েছিলেন? মারতে চেয়েছিলেন, হ্যাঁ। আমি রাষ্ট্রের দুর্নীতি নিয়ে আমি গোপন করে নাই, আমি প্রকাশ করেছি দৈনিক যুগান্তরে। যার কারণে শেখ হাসিনার মুখ্য সচিব ওনার বিরুদ্ধে দুর্নীতির আমি বিভিন্ন ধরনের আমি চাঞ্চল্য কাহিনী প্রকাশ করি। উনি যখন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, মানে আপনি
একজন লিখেছে আপনি ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনার। না রে ভাই, আমি সামান্য একজন জার্নালিস্ট, কোনো ধরনের এগুলি পাবেন না। আপনারা যা বলছেন সত্য বললে আপনারা ডিপ স্টেট বানিয়ে ফেলেন। আর জিয়াউল হোসেন আমাকে প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের ইন্ধনে আমাকে এখানে হত্যা করার চেষ্টা করেছে। আপনি নিরপেক্ষ বললে নিজেকে দাবি করছেন, তাহলে অসত্য তথ্য পেশ করে রাষ্ট্রপতিকে ডিফেন্ড করছেন কেন? ইভেন্টটা কিভাবে করলাম আমাকে বলেন, আপনারা কোন কথার অসত্য বলেছে? আপনারা বলেন, একজন আওয়ামী লীগের যদি একজন রাষ্ট্রপতি থাকতেন উনি কি করতে পারতেন? উনি যদি সবার আগে বলে যেতেন দেশ দেশ রসাতলে যাক, শেখ হাসিনা যেখানে চলে গেছেন, আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি থাকলে উনি কি করতে পারতেন? দলীয় ইয়ে হইলে উনি সবার আগে পালাতেন। জিয়াউল হাসানকে কুখ্যাত বলা আর মীর জাফর সেনা প্রধানের প্রশংসায় পঞ্চমুখ। আমি সেনা প্রধানের প্রশংসা করি নাই। বাস্তব চিত্র রাষ্ট্রপতি যা বলেছেন ওই সময়কার চিত্র, সেনাবাহিনী তখন যদি ক্ষমতা নিতে পারতো। সেনাবাহিনী বারবার বলেছে আমরা ক্ষমতা চাই না, আমরা চাই সংবিধানের উপরে পরবর্তী ভাবে যাতে দেশে টিকে থাকে একটা সরকার আসুক। কোন প্রক্রিয়া আসবে, সরকার গঠন করে আমরা দেশটা সুষ্ঠুভাবে চালাও, এটি সেনাবাহিনী চেয়েছিলেন। এটা রাষ্ট্রপতির বক্তব্য।